স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। এই যে ফুসফুসের ক্যান্সার, আমরা জানি যে পুরুষের যত রকমের ক্যান্সার হয় তার থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হন ফুসফুসের ক্যান্সারে এবং এর মৃত্যুর হারও ঝুঁকিও বেশি। তো ফুসফুসের এইরকম একটা জটিল ক্যান্সারে একজন মানুষ আক্রান্ত হচ্ছেন কেন এবং কারা বেশি ঝুঁকিপ্রবণ? ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সারে আক্রান্তর একটা অন্যতম প্রধান কারণ হলো সিগারেট এবং এর সংক্রান্ত জিনিসপত্র, ধোঁয়া, সিগারেটের ধোঁয়া। এছাড়া পলিউশন কিছু আছে, এয়ার পলিউশন, যেমন যানবাহন জনিত, এবং আরও আছে কিছু স্মোক আছে যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এগুলো আছে। একটা ঘরের মধ্যে থেকেও আপনি এক্সপোজ হতে পারেন। রেডন গ্যাস বলে একটা গ্যাস হয়, আমাদের ঘরের মধ্যেও জন্মায়, এটাও কিন্তু আপনাকে এক্সপোজ করে। ইভেন এয়ার ট্রাভেল, আমরা যে এয়ার ট্রাভেল করি ওখানে আমরা কিন্তু রেডিয়েশনে কিছু এক্সপোজার পাই। তো এখন অনেক এয়ার ট্রাভেল হচ্ছে, আমাদের দেশের লোকজন বাইরে যাচ্ছি, আমরা আসছি, ওইখানেও কিছু হচ্ছে। এগুলো হলো মেইন কারণ। এছাড়া আরও ছোটোখাটো আছে, বাট মেইন কারণ হলো সিগারেটটা। তো একজন মানুষ জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে ঝুঁকিপ্রবণ গ্রুপ কারা, মানে কখন তারা আক্রান্ত হয়ে পড়েন, কোন বয়সে? ঝুঁকিপ্রবণ গ্রুপটা হলো আপনি যারা বেশি সময় ধরে, যতদিন ধরে আপনি সিগারেট খাবেন, প্রতিদিন কতটুকু সিগারেট খাচ্ছেন, কয়টা স্টিক খাচ্ছেন অথবা কয় প্যাক খাচ্ছেন এবং কতদিন ধরে খাচ্ছেন, এটার উপরে ঝুঁকি প্রতি বছর বাড়তে থাকে। এবং দেখা যাচ্ছে যে লোকটা অল্প সিগারেট খাচ্ছে সেও ঝুঁকিতে পড়ে গেল, কিন্তু যে লোকটা বেশি খাচ্ছে, সমান সময়ে ধরেন 10 বছর ধরে খেয়েছে, ওর ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে, ও বেশি খেয়েছে বলে। বাট যিনি খেয়েছেন ইনার ঝুঁকিও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে যে লোক জীবনে সিগারেট খায় নাই। সো একটা বয়সে ধরেন 40s, আমরা সাধারণত 40s-এর পরে, 40 বছরের পরে, এই যে 20 বছর থেকে আপনি সিগারেট খাচ্ছেন, এটার কুফলটা পাচ্ছি আমরা, যেটা ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে পাচ্ছি, যে 40-এর উপরে বেশিরভাগ রোগী এবং এদের লম্বা সময় ধরে সিগারেট খেয়ে যাচ্ছে। সিগারেট খেলে কিন্তু একদিনে সিগারেট আপনাকে ক্যান্সার হচ্ছে না, এটা ক্ষতিটা আস্তে আস্তে দীর্ঘদিনে এক্সপোজার হতে হতে একটা ক্ষতিকর প্রক্রিয়া যেতে যেতে এক সময় এটা ক্যান্সার হয়ে যায়। এই ক্ষেত্রে কি ধূমপান যত কম বয়সে শুরু করবে তত বেশি ঝুঁকি, এরকম কোনো বিষয় আছে? অবশ্যই অবশ্যই, যত কম বয়সে এবং যত বেশি খাবেন, মানে পার ডেতে যত বেশি স্টিক হবে, যত বছর ধরে খাবে এবং যত কম বয়সে শুরু করবে, এই ফ্যাক্টরগুলো, প্রতিটি রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় আপনার রিস্ক। তো একজন মানুষের যদি ফুসফুসের ক্যান্সার হয়, তার ইনিশিয়ালি কি কোনো লক্ষণ দেখা দিবে, না কোইন্সিডেন্টালি আপনারা এটা রোগ নির্ণীত হয়? আর যখন লক্ষণ দেখা দেয় তখন সাধারণত কি ধরনের লক্ষণ আসে? সাধারণত দেখেন, যারা সিগারেট খায় তাদের কিন্তু একটা কাশি থাকে, অনেক দিন ধরে সিগারেট খাচ্ছেন, একটা কাশি, একটা ক্রনিক কফ থাকে। তো এখানে একটা সমস্যা হয়ে যায়, কাশি তো ছিলই আগের থেকে কম বেশি, ওইটা অনেক সময় গুরুত্বতে আসে না। যখন আসে তখন হয় শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছে, অথবা কাশির সাথে রক্ত যাচ্ছে, অথবা বুকে ব্যথা হচ্ছে। এবং এই জন্য ফুসফুসের ক্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে অপারেবল থাকে না, যে অপারেশন করার মতো ছোট অবস্থায়, কায়দা মতো অবস্থায় থাকে না, একটু বড় অবস্থায় অথবা যখন অপারেবল থাকে না সেই অবস্থায় ধরা পড়ে। তো এটা হলো একটা বড় জিনিস। এবং এটা ছড়িয়ে গেলে, আরও যদি ছড়ায়, তখন আপনার খিদা মন্দতা হবে, হাড়ে যদি ইনভলভ করে অনেক জায়গায় চলে যেতে পারে, তখন হাড়ে ব্যথা হবে, লিভারে গেলে ওইখানে ব্যথা হবে, বিভিন্ন জায়গায় ছড়াতে পারে এটা। তো ওইগুলো আরও অ্যাডভান্স, এবং ওই অ্যাডভান্সের সাথে একটা বড় জিনিস থাকে যে খিদা কমে যায়। যে কোনো অ্যাডভান্স ক্যান্সারে খিদা কমে, ফুসফুসের ক্যান্সারে কমে। বাট ইনিশিয়ালি ধরা না পড়ার একটা কারণ যে স্মোকারদের কফ থাকে একটা, নতুন করে কফ হয় খুব কম, হ্যাঁ হয় নন স্মোকারদের, আমরা কিন্তু নন স্মোকারদেরও পাচ্ছি। তো একটা মহিলা, আমাদের দেশে অনেক মহিলাদের ক্যান্সার পাচ্ছি যারা কোনো দিন ঘরের মধ্যে প্যাসিভ স্মোকিংয়েও আসে নাই। কেন হচ্ছে? তখন তারা কিন্তু আসছে আমাদেরকে রিলেটিভলি আর্লি স্টেজে, যেহেতু তারা কাশিটা কম ছিল না, ওটাই ছিল, 3 সপ্তাহ 1 মাস ডাক্তার দেখেছে, এক্স রে করেছে, নিয়ে আসছে। আরেকটা প্রবলেম হয়ে যায়, আসলো অনেক ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আসার আগে একটু টিবির ওষুধ খেয়ে আসে। এটা আমাদের দেশে একটা প্রবলেম হয় যে ইনিশিয়ালি ওই ছবি দেখে মনে হচ্ছে টিবি, তো টিবির এক্সপোজার খেয়ে যখন আসে আমাদের কাছে 2-3 মাস পরে, তখন কিন্তু আবার অ্যাডভান্স হয়ে গেছে। তো এইগুলো আমরা পাই। বাট মেইন জিনিসটা হলো গিয়ে যে একদম কিছু ছিল না, হঠাৎ করে আপনার কাশি আরম্ভ হবে, এটা সাধারণত হয় না। ওই যে আপনি এক মহিলার হিস্ট্রি বললেন, যিনি নিজে ধূমপান করতেন না, তার ফ্যামিলির কেউ করতো না, ফলে প্যাসিভ স্মোকিং যেটা সেটারও তিনি শিকার নন। জি, তার ক্ষেত্রে কি তাহলে ওই যে রান্না করার সময় যে ধোঁয়া, এটা কি এটা হতে পারে? রেডন গ্যাস আসছে ঘরের মধ্যে থাকে, এবং এনভায়রনমেন্টাল পলিউশন যেটা নট রিলেটেড টু স্মোকিং অনলি, ধোঁয়াতে যেগুলো আছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় পড়ানো হচ্ছে, যানবাহন থেকে আসছে,
আরও কেমিক্যালস আছে যেগুলো আমাদের পলিউটেন্টস বলি আমরা, ধোঁয়ার মধ্যে, যেগুলো নট সিগারেট স্মোক অনলি, সেগুলো কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করছে ক্যান্সার ডেভেলপমেন্টের জন্য। ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি এবং মৃত্যুর হার পুরুষের অন্যান্য ক্যান্সারের তুলনায় বেশি, এর কারণটা কি? একটা হলো ঝুঁকি, তো আমরা ঝুঁকিতে আছি, পুরুষরা বেশি বাইরে যাচ্ছি আমরা। আমি যদি স্মোকার নাও হয়ে থাকি, আমি এক্সপোজড হচ্ছি বেশি এনভায়রনমেন্টাল পলিউশনে। বাংলাদেশের প্রেক্ষিতে পুরুষরা স্মোকারও বেশি, স্মোকারও বেশি, অনেক বেশি। আরেকটা হলো গিয়ে আপনার মৃত্যুর হারটা কেন বেশি? মৃত্যুর হার মানে কি, এখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্সই আছে যে অপারেবল লাং ক্যান্সার থাকে কিন্তু অ্যাবাউট 15%, ম্যাক্সিমাম 20% ইন সাম সোসাইটি, যেটা কায়দা করে আপনি কেটে ফেলতে পারবেন সম্পূর্ণভাবে। এ না হলে কিন্তু এই লাং ক্যান্সার আর কিওর হচ্ছে না। এখানে কেমোথেরাপি আছে, এখানে টার্গেটেড থেরাপি থাকে কিছু কিছু ক্যান্সারের জন্য, রেডিয়েশন আছে, সব কিছুই কিন্তু কন্ট্রোল করার জন্য। কিন্তু আপনি মারা যাবেন কিন্তু, হ্যাঁ, যদি আপনি অপারেবল না থাকেন এবং অপারেশন না হয়। অপারেশন হলেও ট্রিটমেন্ট সম্ভব হচ্ছে না একটা পর্যায়ে গিয়ে। আর 80-85% এর ক্ষেত্রেই সম্ভব হয় না, এটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স। এবং ওই যে 15% কি 20% সম্ভব হচ্ছে, তাদেরও অ্যাবাউট 60-70% পরে আবার কোনো না কোনোভাবে রিকার করে। অ্যাবাউট 30% আফটার সার্জারি গেটস কিওর্ড, মানে একেবারে কিওর হয়। তো কোন 30% সেটা কিন্তু আমরা এখনো জানি না। এটা আগের থেকে প্রেডিক্ট করা যায়, এনাকে অপারেশন করেছি, ওনাকে অপারেশন করেছি, আরেকজনকে করেছি, তিনজনের আউটকামটা কী হবে? তিনজনকেই হয়তো অপারেশনের পরে আপনার কেমোথেরাপি যদি লাগিয়ে দিয়েছি, রেডিয়েশন লাগিয়ে দিয়েছি, দেখা গেল একজনের রিকারেন্স হলো, বাকি দুজনের হলো না ওভার দ্য টাইম। কিন্তু কার হলো কেন হলো এইটা প্রেডিক্ট করার প্রেডিক্টিভ আছে এখনো আসে নাই, কারণ তার জেনেটিক ইনভলভমেন্টের বিষয় অনেক কিছু থাকতে পারে, শারীরিক গঠন। স্যার, একজন আপনি মেডিকেল অনকোলজিস্ট হিসেবে বলবেন কি যে লাং ক্যান্সারে আক্রান্ত হলে যে হোপটা কমে আসে, একটা হচ্ছে বেশি বয়সও হয় এবং যেসব কারণ বললেন, তারপরেও এখন তো ক্যান্সারের চিকিৎসা অনেক এগিয়েছে, অনেক আধুনিক হয়েছে, আগের থেকে অনেক হোপও বেড়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে লাং ক্যান্সারের চিকিৎসা, বিশেষ করে অনকোলজিক্যাল ম্যানেজমেন্ট যেটা আপনারা করে থাকেন, তার পরিস্থিতিটা কেমন? আমি আমার হাসপাতাল সম্বন্ধে বলতে পারি, যেখানে আমাদের এটা একটা অ্যাডভান্স লেভেল টারশিয়ারি হাসপাতাল। এখানে যেটা আছে, সেখানে আপনাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলো সবগুলোই খুব উন্নত মানের, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখতে হয়। এখানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বলে কিছু নাই, কিন্তু এটা কিন্তু ওয়েস্টার্ন এটা সাবজেক্ট, এটা বিদেশিদের জিনিস, সেটা আমরা রপ্ত করে ওদের মধ্যেই করতে হবে। তো ওইগুলো করা সম্ভব হয় যদি আপনি ইনভেস্ট করতে পারেন এবং ওই রকম আপনার স্ট্যান্ডার্ডের ইকুইপমেন্টস আনতে পারেন, ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারেন। তো ওইসব যেসব জায়গা আছে, যেমন আমার হাসপাতালে এবং আরও হাসপাতাল থাকবে, সেগুলো আমারটাতে এগুলো সবগুলি খুব স্ট্যান্ডার্ড। কিন্তু এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে কিন্তু আপনি অন্য জায়গায় অনেক জায়গায় পারবেন না, সম্ভব না, অন্য দেশেও সম্ভব না। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হসপিটাল, বিভিন্ন ক্যাটাগরির ট্রিটমেন্ট আছে। তো ওইখানে কিন্তু আবার একটু এদিক সেদিক হলে কিন্তু আউটকামটা অন্যরকম হচ্ছে। এখন যেটা হচ্ছে আমাদের দেশে যেটা কিউরেবল মানে আমার সেন্টারে, সেটা কিন্তু আমেরিকাও কিউরেবল, আবার আমেরিকাতে যেটা কিউরেবল না, এটা আমার সেন্টারও কিউরেবল না, অথবা আমার সেন্টারে যেটা ভাইসা ভার্সা। তো এখানে রেডিয়েশনের টেকনিক খুব ভালো হতে হয়, ফিজিসিস্ট খুব ভালো হতে হয়, এখানে আপনাকে ডায়াগনোসিসটা খুব অ্যাকুরেট, স্টেজিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যেমন পেট সিটি আছে, তো পেট স্ক্যান করে আমরা স্টেজিংটা পেয়ে যাচ্ছি খুব আর্লি, এবং আপনি আর্লি কিছু কিছু হচ্ছে ফেভারেবল স্টেজ আছে। লিম্ফ নোড, কোন কোন লিম্ফ নোডে আপনি ইনভলভ হয়েছে, যে গ্ল্যান্ড থাকে মাঝখানে, দুইটা ফুসফুসের মাঝখানে, এটার উপরে কিন্তু আউটকাম, ট্রিটমেন্ট আউটকাম নির্ভর করবে কোন গ্রুপ। অনেকগুলো লিম্ফ নোড আছে, কিন্তু কোন গ্রুপগুলো ইনভলভড, সেগুলো যদি আপনি অ্যাকুরেটলি ধরতে পারেন না, ট্রিটমেন্ট আউটকাম দেখবেন যে আমি 7 বছর আগে আমরা কেমোথেরাপি, রেডিয়েশন দিয়েছি, রোগী ঘুরে বেড়াচ্ছে, সার্জারিও হয় নাই। এটাকে কীভাবে এক্সপ্লেন করবেন? ভেরি ফেভারেবল, ওই যে তার স্টেজিং ছিল এবং ওই লিম্ফ নোডগুলো তার ওই রকম গ্রুপে ছিল যেগুলো ইউজুয়ালি কিওর হয়। এখন আরেকজনের হয় নাই, কেন হয় নাই? ফেভারেবল ছিল না। বাট হোয়াট এভার ইট ইজ, আপনাকে ডায়াগনোসিস, স্টেজিং খুব ইম্পর্টেন্ট। স্টেজিং নিয়ে কিন্তু আগেই বুঝতে পারি যে এটা এই রোগীটা এই স্টেজে আছে, এই জিনিসগুলো ইনভলভ, তো তার অ্যাভারেজ এক্সপেক্টেন্সি আমরা আগের থেকে বুঝি যে আমরা যাই চিকিৎসা করি মোস্ট লাইকলি এতদিনের মধ্যে সার্ভাইভালটা কেমন হবে এটা বোঝা যায়। তো যেটা আপনি বলছিলেন যে রেডিওথেরাপির মেশিন বিশেষ করে খুব এক্সপেন্সিভ, আমাদের দেশে তৈরি হয় না, এবং সেই ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকায় যেরকম যে মেশিন ইউজ হচ্ছে, সেই মেশিনই বাংলাদেশে ইউজ হচ্ছে। ওই আপনার ট্রেনিংও সবার ওইখান থেকে নিয়ে আসতে হচ্ছে এবং ম্যান পাওয়ার স্কিল ডেভেলপ করছে ওইখান থেকে। ফলে একই ওইখানে যদি আমি নিয়ম মেনে চিকিৎসা দিতে চাই, ওখানেও যা হবে এখানেও তাই হবে। পেট স্ক্যানের কথা বলছেন, এর সবই তো এক্সপেন্সিভ।
আমাদের দেশে সরকারি হসপিটালে সব জায়গায় নেই, প্লাস প্রাইভেট সব জায়গায় সম্ভব না, এক্সপেন্সিভ বলে সব রোগীর পক্ষেও সম্ভব না। ফলে যারা এত ব্যয় বহন করতে পারবেন না তাদের জন্য কি কোনো হোপ নাই? না, তাদের জন্য হোপ নাই বলবো না, তাদের জন্য আছে, বাট এটা খুব ভালো হবে যখন সরকার অনেক কিছু আমাদেরকে একটা ইন্স্যুরেন্সের আওতা আনবেন। হ্যাঁ, ইন্স্যুরেন্সের আওতা আনবেন। গভর্নমেন্ট কিন্তু অনেক খরচ করছে, আমরা কখনোই গভর্নমেন্টকে দোষ দিব না, বিভিন্ন জায়গায় খরচ করতে হয়। যেটা হচ্ছে আপনাকে এই যে আমার ট্রিটমেন্টের জন্য এফোর্ড করতে পারে, ইফ উই হ্যাড অ্যান ইন্স্যুরেন্স সিস্টেম, যেমন ভারতেই কিন্তু আছে, পাশের দেশে তাদের মানে জাতীয় একটা ইন্স্যুরেন্স সিস্টেম আমাদের নিয়ে আসছে। তো এগুলো আমাদের এখন একটা সময় আসছে যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেছে, যেখানে ফেসিলিটি ভালো আছে, সেখানে যেন অ্যাভারেজ পিপল যদি যেতে পারে তাদের জন্য সেই ব্যবস্থা করা, তাহলে কিন্তু পেতে হবে। আসলে একটা কল্যাণমুখী রাষ্ট্রের কাজই হচ্ছে সবার জন্য সব সুবিধা নিশ্চিত করা। আমরা প্রত্যাশা করছি সেটা আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।